গাছ মানব সভ্যতা টিকিয়ে রাখার জন্য একান্ত প্রয়োজনীয় জিনিস। এই গাছ যদি না থাকে, আমাদের মানব সভ্যতাও টিকে থাকবে না। কারণ এই গাছ আমাদের প্রাণবায়ু দিয়ে থাকে। তবে এমন কিছু গাছ আছে যেগুলির কাছে গেলে আমাদের প্রাণবায়ুটা সে পরম কেড়েই নেয়। শুরু করছি আমাদের আজকের গল্প, জাম গাছ। গল্পটি লেখনে আছেন পঙ্কজ, গল্প পাঠে আমি সুব্রত। গ্রামের শেষ প্রান্তে একটা জাম গাছ ছিল। জাম গাছটা অনেক পুরনো, প্রায় 200 বছর হবে। কিন্তু এই জাম গাছটার একটা অদ্ভুত রহস্য ছিল। গ্রামবাসীর মুখে মুখে শোনা যেত এই অদ্ভুত গাছটির অনেক গল্প। প্রাচীন এই গাছটির ডালপালাগুলো এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যেন দেখলেই ভয় লাগে। গাছটিকে দেখে মনে হতো কেউ যেন 2 হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করছে। গ্রামের মানুষরা বলতো এই গাছটা নাকি অভিশপ্ত। রাতের বেলা এই জাম গাছের আশেপাশে যাওয়ার চেষ্টাও কেউ করতো না। 5 শতক আগে গ্রামে একজন জমিদার ছিলেন। এনার নাম ছিল প্রতাপ। জমিদারের একটা মাত্র মেয়ে, তার নাম ছিল স্বাতী। স্বাতী দেখতে খুবই সুন্দর, সে যেন রাজরানীর মতো। স্বাতীকে তার বাবা প্রতাপ খুবই ভালোবাসতেন। স্বাতীর বয়স 21 বছর। স্বাতী পড়াশোনা করার জন্য রোজ মাস্টারের বাড়িতে যেত। একদিন স্বাতী পড়াশোনা করার জন্য মাস্টারের বাড়িতে গেলেও পুরো বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো, কিন্তু সে আর বাড়িতে ফিরে আসলো না। এই দেখে তার বাবা তার খোঁজখবর নিতে শুরু করলেন, কিন্তু স্বাতীকে কোথাও খুঁজে পেলেন না। প্রতাপ গ্রামবাসীদের তার মেয়ের কথা জিজ্ঞেস করলে কেউ কেউ কৌতুক করে বলে যে স্বাতী নাকি প্রেমিকের সাথে পালিয়ে গেছে। আবার কেউ কেউ বললে তাকে হয়তো কেউ খুন করে সেই জাম গাছের নিচে পুঁতে ফেলেছে। এইভাবে বিভ্রান্তিকর মন্তব্য স্বাতীর বাবা শুনতে পায়। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ সেই জাম গাছের নিচ থেকে পচা দুর্গন্ধ গ্রামবাসীরা পেতে শুরু করে। কিন্তু কেউ সাহস করে সেই জাম গাছের নিচে যেতে পারে না, কারণ গাছটা ছিল অভিশপ্ত। সবার মনেই ভয় ছিল। একদিন গ্রামের কিছু লোক রাত্রিবেলা বাজার হাট শেষ করে সেই জাম গাছের নিচের রাস্তা দিকে হেঁটে বাড়ি যাচ্ছিল। তারা হঠাৎ একটা অদ্ভুত কাণ্ড কারখানার উপলব্ধি করে। হঠাৎ তারা শুনতে পায় সেই জাম গাছটা বাতাস ছাড়াই নড়ছে এবং এর ডালপালাগুলি ভেঙে ভেঙে পড়ছে। এবং তারা হঠাৎ শুনতে পায় কারোর গলার আর্তনাদ, যেন চিৎকার করে কেউ কান্না করছে। এই শুনে সেই গ্রামবাসীগুলি দৌড়ে সেখান থেকে পালায়। এই চিৎকার এত প্রবল ছিল যে সমস্ত গ্রামবাসীরাও তা শুনেছিল। পরদিন সকালবেলা গ্রামবাসীরা এই জিনিসটা নিয়ে সমালোচনা করে। গ্রামের একজন বৃদ্ধ নিবারণ তখন বলে ওঠেন, আমি নিজ চোখে দেখেছি রাতের বেলা ওই জাম গাছের নিচে একটা লাল শাড়ি পরা মেয়ে দাঁড়িয়েছিল। তখন রাত্র প্রায় 2টা হবে। আমার কিছুই ভালো লাগছিল না, তাই রাত্রিবেলা একটু বাইরে গিয়েছিলাম। তখনই এই কাণ্ডটা দেখতে পাই। আমি আর এত সাহস করতে পারিনি যে কে এখানে আছে, গিয়ে দেখব। তবে তার ভঙ্গিমা ছিল ভয়ঙ্কর। তার চুলগুলো ছিল অনেক লম্বা। নিবারণ বুড়োর কথা শুনে গ্রামবাসীরা প্রচণ্ড ভয় পায় এবং রাত্রিবেলা কেউ ঘর থেকে বেরোবার সাহস করতে পারে না। এইভাবে 2 দিন যাওয়ার পর হঠাৎ একজন লোক গ্রাম থেকে উধাও হয়ে যায়। তার নাম ছিল কেশব। কেশব ছিল অন্য রকমের লোক। সেই সব জিনিসে বিশ্বাস করত না এবং ভয়ও করত না। সে লোকদের বলল, আমি রোজ সেই জাম গাছের নিচে গিয়ে বিশ্রাম করি, আমার তো কিছু হয় না। বৃদ্ধা বলেন, আমি একদিন দিনের বেলা কেশবকে সেই জাম গাছের নিচে বসে বিশ্রাম করতে দেখেছিলাম।
এরপর দিন থেকেই কেশবকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিশ্চয়ই এই জাম কাজের কারসাজি হবে। এর পরের দিন নাকি কেশবের সেই দেহটা সেই জাম গাছের নিচে পাওয়া যায়। সেই দেহে কোনো ক্ষতবিক্ষতের কোনো চিহ্ন নেই, তবে তার চোখে ছিল প্রচণ্ড ভয়। তার মুখ দেখে মনে হয় তার প্রাণটা যেন অনেক কষ্টে গেছে। সেদিনের পর থেকে সেই জায়গাটা পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়। এই গ্রামের কিছু তরুণ যুবক তারা মনস্থির করে এই গাছের রহস্য তারা উদ্ঘাটন করবে। এর মধ্যে ছিল রাহুল, বিক্রম, জয় এবং নীল। তারা এই জাম গাছের রহস্য সমাধানের জন্য প্রস্তুত হয়। তারা ঠিক করে সেই গাছের নিচে বসে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করবে। পরদিন রাত্র 12টার সময় তারা চার বন্ধু মিলে সেই জায়গায় যায়। তারা সেখানে পৌঁছাতেই দেখতে পায় চারিদিক ছিল ঘুটঘুটে অন্ধকার। তারা কিছুই দেখতে পাচ্ছিল না। হারিকেনের আবছা আলোতে তারা সেই গাছের নিচে তারা চার বন্ধু বসে পড়ে। প্রথমে তাদের সাথে কিছুই ঘটেনি, তবে ঘন্টা খানেক যাওয়ার পর তারা অনুভব করলো তাদের চারিপাশের বাতাস যেন ভারী হয়ে যাচ্ছে। তারপর হঠাৎ নীল ফিসফিস করে বলে ওঠে, ওই দেখ, গাছের ডালে কেউ বসে আছে। তখন তারা সবাই মাথা তুলে তাকিয়ে দেখে, তবে তারা যা দেখতে পায় তা দেখে তারা কাঁপতে শুরু করে। তারা দেখতে পেল লাল শাড়ি পরা একজন নারী গাছের ডালে বসে আছে এবং সে পা দুলিয়ে যাচ্ছে এবং হাসছে। তার পা দুটো ছিল মুড়ানো এবং তার মাথা থেকে অনবরত রক্ত বয়ে যাচ্ছে। বিক্রম সাহস করে তার ব্যাগ থেকে একটা টর্চ বার করে এবং সেই টর্চের আলো সেই মহিলার দিকে ছুঁড়ে মারে। আলো ফেলতেই সেই মহিলাটি বিক্রমের দিকে তাকিয়ে এক বিকট চিৎকার করে ওঠে। চিৎকার শুনে রাহুলের হাত পাগুলি কাঁপতে শুরু করে। এই অবস্থা দেখে জয় বলে ওঠে, বন্ধু, আমরা এখানে এসে অনেক বড় ভুল করেছি। চল পালাই এখান থেকে, নয়তো এই ছায়ামূর্তিটা আমাদের মেরে ফেলবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এবার গাছের শিকড়গুলি যেন জীবন্ত হয়ে উঠেছে। শিকড়গুলি তাদের পাগুলি জড়িয়ে ধরে ফেলে এবং তারা কোনোভাবেই ছুটে যেতে পারে না। তারা সবাই ভয়ে চিৎকার করতে থাকে, কিন্তু তাদের চিৎকারের শব্দ কেউ শুনতে পারে না। চিৎকার করতে করতে বিক্রম হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তখন নীল বলে ওঠে, আমাদের সবাইকে একটা মন্ত্র উচ্চারণ করতে হবে। ছোটবেলা আমার দাদু আমাকে একটা মন্ত্র শিখিয়ে গেছেন। এই মন্ত্র ভূত প্রেত যে কোনো ধরনের অশুভ আত্মাদের থেকে আমাদের রক্ষা করবে। আমাদের সবাইকে সেই মন্ত্র উচ্চারণ করতে হবে। আমাদের এই পরিস্থিতি থেকে বের হতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। এই জাম গাছের অভিশাপ কাটানোর জন্য আমাদের এই মন্ত্রটা উচ্চারণ করতেই হবে। তারপর নীল সেই দাদুর দেওয়া মন্ত্রটি উচ্চারণ করতে থাকে। নীলের সাথে সাথে বিক্রম ও জয় মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং রাহুল অজ্ঞান অবস্থায় সেখানেই পড়ে রয়েছে। মন্ত্র উচ্চারণ শুনে সেই লাল কাপড় পরা মেয়েটি আরও বিকটভাবে চিৎকার করে ওঠে এবং তাদেরকে সেই গাছের শিকড় দিয়ে আরও শক্ত করে ধরে রাখে। তখন রাহুল বলে ওঠে, নীল, তুই একই মন্ত্র উচ্চারণ করালি আমাদের। এই মন্ত্র উচ্চারণ করে এই গাছটা যেন আরো অস্থির আতঙ্ক হয়ে উঠছে। আমরা এই মন্ত্র উচ্চারণ করে মনে হচ্ছে অনেক বড় ভুল করেছি। তখন নীল বলে ওঠে, আমার দাদুর দেওয়া মন্ত্র কখনো ভুল হতে পারে না। দাদু এই মন্ত্র দ্বারা অনেক ভূত প্রেত ভাগিয়েছেন। মন্ত্রটা উচ্চারণ করতে থাক, এমনিতেই আমাদের ছেড়ে চলে যাবে। এইভাবে কিছুক্ষণ মন্ত্র উচ্চারণ করার পর হঠাৎ করে সেই গাছের শিকড়গুলি তাদের ছেড়ে দেয় এবং আবার মাটির ভিতরে প্রবেশ করে যায় এবং গাছের উপরে বসে থাকা সেই পিশাচটি এক বিকট চিৎকার করে কান্না করতে থাকে। তখন নীল সেই ছায়ামূর্তির আত্মাকে বলে ওঠে, কে তুই? এত ভয় দেখাচ্ছিস কেন তুই? তখন সেই আত্মাটি বলে ওঠে, আমি হলাম জমিদার প্রতাপের একমাত্র মেয়ে।
আমি একদিন মাস্টারের বাড়ি থেকে পড়াশোনা শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম। তখন হঠাৎ গ্রামের দুইজন ব্যক্তি আমাকে জোর করে সেই গাছের নিচে নিয়ে যায় এবং আমার সাথে সেখানে খুব খারাপ কাজ করে এবং আমাকে সেখানেই মেরে পুঁতে দেয়। তারপর থেকে আমার আত্মা এই জাম গাছের নিচে বাস করে। এরপর থেকে আমার আত্মা শুধু প্রতিশোধের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। আমার আত্মা আর মুক্তি হচ্ছে না এবং আমি পুরুষ জাতিকে খুবই ঘৃণা করি। এখন তোমরা এখানে এসেছো, তোমাদেরকেও আমি হত্যা করে ফেলব। তখন থেকেই আমি প্রতিশোধের আগুনে জ্বলছি। আমার আত্মা কখনো মুক্তি পাবে না যতক্ষণ অবধি আমি সেই দুষ্কৃতীদের শাস্তি না দিচ্ছি। তারপর তারা বলে, ঠিক আছে, আমরা তোমার দোষীদের এখানে নিয়ে আসব, তবে আমাদের কথা দিতে হবে তুমি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবে। তাদের কথা মতো সেই ছায়ামূর্তিটাও রাজি হয়ে যায়। তারপর তারা এই গ্রামে গিয়ে সমস্ত গল্পটা খুলে বলে এবং সমস্ত গ্রামবাসী মিলে সেই গ্রামের দুইজন দুষ্কৃতীদের ধরে আনে এবং সেখানে সেই ছায়ামূর্তিটা উপস্থিত হয় এবং সেখানে সেই ছায়ামূর্তিটা সেই দুজনকে শিকড় দিয়ে চাকরে সেই মাটির নিচে নিয়ে যায় এবং শেষবারের মতো সেই ছায়ামূর্তিটা বলে ওঠে, আমি এই গ্রাম থেকে চলে যাচ্ছি, এখন আমার আত্মা মুক্তি হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প রহস্যময় জাম গাছ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।